আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজাহান মামুন আছি আপনাদের সাথে ইংলিশ সিটি থেকে। আজকে আমরা শিখতে যাচ্ছি কন্ডিশনাল। কন্ডিশনাল যেমন আমাদের কথা বলার জন্য অর্থাৎ স্পোকেনের জন্য লাগে, তেমন লাগে গ্রামার বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তাহলে বেশি কথা না বলে আজকের মতো শুরু করা যাক। প্রথমে আমরা শিখব কন্ডিশনাল কি। কন্ডিশন এর অর্থ হলো শর্ত, আর কন্ডিশনাল মানে হলো শর্ত যুক্ত। কন্ডিশনাল শেখার জন্য আমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে। কন্ডিশনালে অবশ্যই শর্তযুক্ত বাক্য হবে, বাক্যের দুইটি অংশ থাকবে। আর 3 নাম্বার, শর্ত যখন থাকবে তখন অবশ্যই বাক্যে ইফ ব্যবহার করতে হবে। আবার ইফের পরিবর্তে হোয়েন বা আনলেসও ব্যবহার করা যায়। আর কন্ডিশনাল 4 প্রকার। এবার আমরা একটু কন্ডিশনের প্রকারভেদ সম্পর্কে জেনে নেব। আমরা তো জেনে নিলাম কন্ডিশনাল 4 প্রকার। এবার সেগুলো কি কি জেনে নেই। নাম্বার 1, জিরো কন্ডিশনাল। নাম্বার 2, ফার্স্ট কন্ডিশনাল। নাম্বার 3, সেকেন্ড কন্ডিশনাল। এবং নাম্বার 4, থার্ড কন্ডিশনাল। এবার আমরা শিখব জিরো কন্ডিশনাল। এবার আমরা একটু দেখে নেই আমরা জিরো কন্ডিশনাল দেখার সাথে সাথে বুঝবো কিভাবে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে, অর্থাৎ জিরো কন্ডিশনের যে বাক্যগুলো থাকবে সেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে, চিরন্তন সত্য হবে এবং এখানে অভ্যাসগত বর্ণনাও থাকতে পারে। এবার আমরা জিরো কন্ডিশনারে স্ট্রাকচারটা দেখে নেই। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। এবার আমরা এর পরের অংশ, অর্থাৎ আমাদের কন্ডিশনালে যে দুইটা অংশ থাকে বাক্যের, তার পরের অংশ প্রেজেন্ট সিম্পল হবে। অর্থাৎ ইফ অথবা হোয়েন বা আনলেসও ব্যবহার করা যায়। ইফ, হোয়েন অথবা আনলেস প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল। এবার আমরা জিরো কন্ডিশনাল কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝে নেব। তার আগে আপনারা এই বাক্যটি ভালোভাবে লক্ষ্য করুন। আমরা জিরো কন্ডিশনালের আগে স্ট্রাকচারটা একটু ভালোভাবে বুঝে নেব। এখানে লেখা আছে ইফ ইউ স্টে ইন দ্য রেইন ইউ গেট ওয়েট। এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা ইফ ব্যবহার করেছি। ইফের পরে প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনাইট, আমরা দুইটা একই একটা বাক্য ব্যবহার করছি, ইউ স্টে ইন দ্য রেইন। এবার তার পরের অংশ ইউ গেট ওয়েট, এটিও কিন্তু প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ আমরা স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটা আমরা বসালাম। ইফ ইউ স্টে ইন দ্য রেইন ইউ গেট ওয়েট। যদি তুমি বৃষ্টির মধ্যে দাঁড়াও তুমি ভিজে যাও। এর যদি আমরা জিরো কন্ডিশনালের যে সংজ্ঞা, যে বুঝবো কিভাবে এটি জিরো কন্ডিশনাল সেটার দিক থেকে আসি। তুমি যদি বৃষ্টির মধ্যে দাঁড়াও তুমি ভিজে যাও, এটি কিন্তু চিরন্তন সত্য। তাছাড়াও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এজন্য এটি কিন্তু একটি জিরো কন্ডিশনাল। এবার আমরা কন্ডিশনাল জিরো কন্ডিশনালের কিছু ব্যবহার দেখি, যা আমরা কথাবার্তা বা পরীক্ষার খাতা প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ব্যবহার করতে পারব। যদি আমি দেরি করে বাসায় আসি আমার মা রেগে যান। এটা কন্ডিশনাল অনুযায়ী যদি বসাই, ইফ আই কাম হোম লেট মাই মাদার গেটস অ্যাংরি। এখানে আমরা স্ট্রাকচারটা খেয়াল করি। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, পরের অংশ প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, এইভাবে আমরা আরো অনেক বাক্য আমার এই ভিডিওতে আমরা দেখতে পাবো। তার মাধ্যমে আমরা জিরো কন্ডিশনাল খুব ভালোভাবে বুঝে নেব। তার আগে আমরা একবারে নিচে যে বাক্যটা আছে সেইটা খেয়াল করি। মাই মাদার গেটস অ্যাংরি।
ইফ আই কাম হোম লেট, এটা একটু ভিন্নভাবে একই কথা বলে। আমার মা রেগে যান যদি আমি দেরি করে বাসায় আসি। দুইটা কিন্তু একই অর্থ দিচ্ছে, কিন্তু আমরা এই স্ট্রাকচারটা একটু ভিন্নভাবে সাজাইছি। এখানে আমরা পরের অংশটা আগে আনছি এবং আগের অংশটা পরে দিছি। আমরা যদি গুণ খেয়াল করি, 3 গুণ 2 যেমন 6 হয়, 2 গুণ 3 কিন্তু 6 হয়। কন্ডিশনাল কিছুটা গুণের মতো, আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা আমার মা রেগে যান এই কথাটি আগে এনেছি। মাই মাদার গেটস অ্যাংরি, যদি আমি দেরি করে বাসায় আসি। ইফ আই কাম হোম লেট, মা রেগে যান যদি আমি দেরি করে বাসায় আসি। মাই মাদার গেটস অ্যাংরি ইফ আই কাম হোম লেট। এবার আমরা একই বাক্য when এবং unless দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। প্রথম বাক্যটা খেয়াল করি, when I come home late my mother gets angry, যখন আমি দেরি করে বাসায় ফিরি আমার মা রেগে যান। এখানে when আমাদের যখন এই কথাটা দিচ্ছে, if অথবা when দিয়ে আমরা কিন্তু শর্ত বোঝাতে পারি। when I come home late my mother gets angry। আরেকটা জিনিস বলে রাখি, এটা জিরো কন্ডিশন, এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারবো এটা একটা অভ্যাসগত বর্ণনা। এটি দিয়ে যে দেরি করে বাসায় ফেরা, এটি কিন্তু একটি অভ্যাসগত বর্ণনা। এবার আমরা তো পরের বাক্যটি খেয়াল করি, unless I come home fast my mother gets angry। এটির অর্থ, যদি না আমি তাড়াতাড়ি বাসায় ফিরি আমার মা রেগে যান। এখানে এই যে আনলেস, ওপরের এই স্কয়ার ভিতরের অংশটুকু আমরা আগে খেয়াল করি। আনলেস সমান সমান ইফ প্লাস ইউ অথবা আই অথবা দে অথবা হি অথবা শি প্লাস ডোন্ট, এটা পাই। এবং এই পুরো অংশটির অর্থ হলো যদি না। আর আনলেস ব্যবহার করলে আমরা সরাসরি এটির অর্থ পাচ্ছি হচ্ছে যদি না। আনলেস এর ভিতরে কিন্তু এই পুরো অংশটা লুকিয়ে থাকে, অর্থাৎ এখান থেকে বুঝতে পারি আনলেস এর অর্থ হলো যদি না। আনলেস আই কাম হোম ফার্স্ট মাই মাদার গেটস অ্যাংরি, যদি না আমি তাড়াতাড়ি বাসায় ফিরি আমার মা রেগে যান। এখানে আনলেস ব্যবহার করলে প্রথম প্রেজেন্ট সিম্পল বিপরীত অর্থ দেবে এমন ভাবে ব্যবহার করতে হবে যে আগে ছিল আমি যদি দেরি করে বাসায় ফিরি, এখন যদি না আমি তাড়াতাড়ি বাসায় ফিরি আমার মা রেগে যান, এইভাবে ব্যবহার করতে হবে। তাহলে এবার আমরা আরো কয়েকটা স্ট্রাকচার দেখে নেই, অর্থাৎ কয়েকটি বাক্য, এবং সেগুলো ভালোভাবে বুঝে নেই জিরো কন্ডিশনালের জন্য। তাহলে আমরা আমাদের প্রথম উদাহরণটা খেয়াল করি, যদি শিশুরা ক্ষুধার্ত হয় তারা কাঁদে। আমরা এই বাক্যটা দেখে আমরা বুঝতে পারি এটি একটি বিজ্ঞানসম্মত বা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে শিশুরা যদি ক্ষুধার্ত হয় তারা কাঁদে, একটি চিরন্তন সত্য। তাহলে এটা আমরা প্রথমে বুঝে নিচ্ছি এটা জিরো কন্ডিশনাল। তাহলে এবার জিরো কন্ডিশন অনুসারে আমরা সেইটা বসাই। ইফ দ্য বেবিস আর হাংরি দে ক্রাই, যদি শিশুরা ক্ষুধার্ত হয় তারা কাঁদে। আমরা কিন্তু এই একই বাক্য আরেকভাবে লিখতে পারি, বেবিস ক্রাই ইফ দে আর হাংরি। এখানে আমরা প্রথম অংশটাকে আগে নিয়েছি এবং আগের অংশটাকে পরে দিয়েছি, এবং এখানে একটু পরিবর্তন আছে, যেখানে আগে আমরা দে বসাইছিলাম সেখানে আমরা বেবিস বসাইছি, কারণ এটা বাক্য শুরু। এখানে একটা একদম হয়তো নাউন, একটা সাবজেক্ট দরকার, এই কারণে বেবিস ক্রাই ইফ দে আর হাংরি। তার সেই একই বাক্য আমরা আরেকটা স্ট্রাকচারে খেয়াল করি, when the babies are hungry they cry, যখন বাচ্চারা ক্ষুধার্ত হয়
তারা কাঁদে। আশা করি এই উদাহরণটা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা আমাদের পরবর্তী উদাহরণে চলে যাই। এখানে উদাহরণগুলো দেওয়ার আগে আপনার একটি কথা বলি, এই জিরো কন্ডিশনালের প্রতিটি বাক্য বিজ্ঞান দ্বারা প্রমাণিত হবে বা চিরন্তন সত্য হবে। তাহলে এবার আমরা এই উদাহরণগুলো একবার দেখে নেই। ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, যদি সূর্য ওঠে অন্ধকার দূর হয়। এখানে আমরা জিরো কন্ডিশনের স্ট্রাকচার অনুযায়ী বসালাম। ইফ দ্য সান রাইজেস, এটা প্রেজেন্ট সিম্পল, তার পরের অংশ ডার্কনেস ডিসঅ্যাপিয়ার, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল। ইফ দ্য সান রাইজেস ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, যদি সূর্য ওঠে অন্ধকার দূর হয়। ইফ পিপল ইট টু মাচ দে গ্রো ফ্যাট, যদি লোকেরা বেশি খায় তারা মোটা হয়ে যায়। তারপরে উদাহরণ, ইফ ওয়াটার ফ্রিজেস ইট বিকামস আইস, যদি পানি জমে যায় এটা বরফ হয়। এবার আপনারা একটু আবার দ্বিতীয় উদাহরণে আসেন। এখানে ইফ পিপল ইট টু মাচ দে গ্রো ফ্যাট, এইটা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণিত, কিন্তু তার সাথে আরেকটা বিষয় আছে, এটা একটা অভ্যাসগত বর্ণনা দেওয়া আছে যে যদি লোকেরা বেশি খায়, এই কারণেও কিন্তু এটা আমরা জিরো কন্ডিশনাল হিসাবে ধরতে পারি। তাহলে এবার আমাদের পরবর্তী উদাহরণে আমরা যাই। এবার আমরা আমাদের জিরো কন্ডিশনালের আরো দুইটা উদাহরণ দেখে নেই। এখানে যে দুইটা বাক্য দেওয়া আছে এর দুইটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এই জন্য এটা জিরো কন্ডিশনালের মধ্যে পড়ে। তাছাড়া এর স্ট্রাকচার দেখেও বোঝা যায় এটা জিরো কন্ডিশনাল। এবার আমরা এই বাক্য দুইটা একবার পড়ে নিই। ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি ইট বয়েল, যদি পানি 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছায় এটা সিদ্ধ হয়। এটা একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিষয়, এখানে এটি জিরো কন্ডিশনের মধ্যে পড়েছে। এবং এই বাক্যের আমাদের যদি প্রথম অংশ চেক করি ইফ প্লাস, তারপর আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল আমরা আরেকটা নাম যার, তার পরের অংশ কিন্তু প্রেজেন্ট সিম্পল। তার পরের বাক্য, ইউ গেট ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, যদি তুমি হাইড্রোজেন ও অক্সিজেন মিশাও তুমি পানি পাবে। এটিও কিন্তু একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিষয়। একবার আপনার এই মাঝখান বাক্যটা একবার খেয়াল করেন। আমরা এই জিরো কন্ডিশনের জন্য এখনো পর্যন্ত যতগুলো শব্দ এবং বাক্য দেখেছি সবগুলোই কিন্তু আমরা চাইলে হোয়েন বা আনলেস বা আগে পিছে করার নিয়মেও কিন্তু করতে পারি। যেমন এই সেকেন্ড যে বাক্যটা, এইখানে কিন্তু আমরা আগে পিছে করার নিয়মে করছি। এটা যদি আমরা ইফটা আগে দিয়ে এই ইউ গেট ওয়াটার এই অংশটা পরে দিই তাও কিন্তু বাক্যের অর্থ একই দেবে। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই। এবার আমরা শিখব ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল শুধুমাত্র স্ট্রাকচার দেখেই চেনা বা বোঝা যায়। যেমন জিরো কন্ডিশনাল কিন্তু আমরা চাইলে যে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাসগত বর্ণনা এগুলো দেখে বুঝতে পারলেও এই ফার্স্ট কন্ডিশনাল কিন্তু শুধুমাত্র স্ট্রাকচার দেখেই বা শুনে চেনা বা বোঝা যাবে। এবং আমরা স্ট্রাকচারটা এবার ভালো করে খেয়াল করি। ইফ শর্তযুক্ত বাক্য যখন কন্ডিশন অবশ্যই থাকবে, ইফ ওয়েন বা আনলেস আমাদের অবশ্যই ব্যবহার করতেই হবে। তারপরে ইফ এর পরে আসবে প্রেজেন্ট সিম্পল, তারপর ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনাইট। এর প্রথম অংশ ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল এবং তার পরের অংশ ফিউচার সিম্পল। তাছাড়া অনেক সময় বাক্যে প্রয়োজনে ক্যান, মে, মাস্ট ব্যবহার লাগবে, সেটা আমরা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কিছু কিছু সময় চেঞ্জ হয়ে যেতে পারে, যার কারণে আমরা এই ক্যান, মে, মাস্ট ব্যবহার করতে পারি যখন প্রয়োজন হবে বা প্রয়োজন লাগবে। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী পাঠে যাই। এবার আমরা আমাদের ফার্স্ট কন্ডিশনালের প্রথম উদাহরণটা লক্ষ্য করি।
if I have enough money I will go to a safari trip next summer। এখানে প্রথম যে অংশটা এটা হলো প্রেজেন্ট সিম্পল এবং তার পরের যে অংশটা সেটা হলো ফিউচার ইনডিফিনাইট বা অনেকে এটা ফিউচার সিম্পলও বলে থাকে। আপনাদের জানার জন্য একটা বলে রাখি, আমরা সিম্পল বললেই যে তিনটা টেন্স পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এইখানের প্রত্যেকটাই যদি আমরা যে সিম্পল বলি তাহলে সেটা হচ্ছে ইনডিফিনাইট হিসেবেই ধরা হবে। তাহলে আমরা আমাদের মূল টপিকে চলে আসি। এখানে ইফ আই হ্যাভ ইউর মানি, যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতো, তার পরের অংশ আই উইল গো টু আ সাফারি ট্রিপ নেক্সট সামার, তাহলে আমি পরবর্তী গরমের ছুটিতে একটা সাফারি ট্রিপে যেতাম। এখানে এই উদাহরণটা আশা করি আপনি ভালোভাবে বুঝতে পারছেন। আমরা আমাদের পরবর্তী পাঠে চলে আসলাম। যদি তুমি আস্তে আস্তে হাঁটো তাহলে ট্রেনটা মিস করবে। এখানে এর অর্থ হলো ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন। এখানে বাক্যটি একবার লক্ষ্য করুন। এখানে প্রথম যে অংশটা ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তার পরের অংশ ফিউচার ইনডিফিনাইট, তার পরের যে বাক্যটা ওইটা একই স্ট্রাকচার মেনে আমরা একটু আগে পিছে করে লিখছি, ইউ উইল মিস দ্য ট্রেন ইফ ইউ ওয়াক স্লোলি। ওই একই কথা বলছি, শুধু একটু ঘুরায় যে তুমি ট্রেনটা মিস করবে যদি আস্তে আস্তে হাঁটো। এবার আমরা এই পরবর্তী বাক্যে চলে আসি। এখানে তুমি যদি আস্তে আস্তে হাঁটো হয়তো তুমি ট্রেনটা মিস করবে। ইফ ইউ ওয়াক স্লোলি ইউ মেই মিস দ্য ট্রেন। এখানে ফিউচার সিম্পলের পরিবর্তে আমরা মেই ব্যবহার করছি। আমরা যখন এখানে আমরা ফার্স্ট কন্ডিশনে স্ট্রাকচারটা লিখেছিলাম সেখানে আমরা ব্র্যাকেটে মেই, ক্যান, মাস্ট এগুলো আমরা লিখছিলাম। এগুলো অর্থ দেয় হয়তো। এখানে এই জন্য আমরা ফিউচার সিম্পলের পরিবর্তে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা প্রয়োজন পড়ছে তাই এটা আমরা ব্যবহার করছি। ইফ ইউ ওয়াক স্লোলি ইউ মেই মিস দ্য ট্রেন, তুমি হয়তো ট্রেনটা মিস করবে। আশা করছি এটা বুঝতে পারবেন। আরেকবার আপনারা যদি ভালোভাবে জিনিসটা খেয়াল করেন তাহলেই আপনারা এটা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আমাদের পরবর্তী পাঠে চলে আসলাম। এখানে আমরা প্রথম বাক্যটা এবার খেয়াল করি। ইফ দেয়ার ইজ কেওস দেয়ার ওন্ট বি এনি ডেভেলপমেন্ট। এটাও ফার্স্ট কন্ডিশনাল, এর স্ট্রাকচার দেখে বোঝা যায়। আর এই বাক্যের অর্থ হলো যদি সেখানে বিশৃঙ্খলা থাকে। এখানে এইটা কিন্তু প্রেজেন্ট সিম্পল এবং তার পরের অংশ সেখানে উন্নয়ন হবে না, এইটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট বা আমরা এটাকে সিম্পলও বলতে পারি। তাহলে এইটা একটা ফার্স্ট কন্ডিশন এবং আশা করি আপনি বাক্যটি বুঝতে পারছেন। ইফ দেয়ার ইজ কেওস দেয়ার ওন্ট বি ডেভেলপমেন্ট। যদি সেখানে বিশৃঙ্খলা থাকে সেখানে উন্নয়ন হবে না। তার পরের বাক্যটি খেয়াল করেন। ইফ ইউ গো আই উইল কাম উইথ ইউ। যদি তুমি যাও আমি তোমার সাথে আসব। আশা করি এই বাক্যটিও বুঝতে পারছেন। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে আজকে আমরা যে ফার্স্ট কন্ডিশন জিরো কন্ডিশন এখন পর্যন্ত দেখলাম, এখানে আমরা স্ট্রাকচারটা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। তাছাড়া আমরা কিন্তু এই কন্ডিশনের যে কথাগুলো এটা কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি। যেমন তার পরের বাক্যটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। ইফ আই হেল্প হিম ইন ডেঞ্জার হি উইল হেল্প মি ইন ফিউচার। যদি আমি তাকে সাহায্য করি সে আমাকে ভবিষ্যতে সাহায্য করবে। এখানে স্ট্রাকচার মাথায় রাখলাম এবং এই যে বাক্যগুলো আমরা এটা কিন্তু প্রতিনিয়তই ব্যবহার করি। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। আর আপনারা আমার কথার স্টাইল বা ইংলিশের প্রোনাউন্সিয়েশন একটু দেখবেন ভিন্ন। আপনারা যদি এরকম সঠিক প্রোনাউন্সিয়েশন ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন শিখতে চান তাহলে আমার একটা ভিডিও তৈরি করা আছে। তাছাড়া
আপনারা যদি চান আমি এরকম আরো ভিডিও তৈরি করব ইংলিশ প্রনাউন্সিয়েশনের উপরে। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই। আমরা চলে আসলাম আমাদের পরবর্তী পাঠে। ইফ রনি হ্যাজ মানি হি উইল বাই আ টয়োটা। যদি রনির টাকা থাকে সে একটা টয়োটা কেনবে। রনি হ্যাজ মানি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং তার পরের অংশ হি উইল বাই আ টয়োটা, এটা ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল। যদি রনির টাকা থাকে সে একটা টয়োটা কিনবে। এখান থেকে আপনার প্রতিটি বাক্য একটু ভালোভাবে খেয়াল করবেন, কারণ এইখানে আমি এমন এমন বাক্য ব্যবহার করছি যা আমরা প্রতিনিয়তই প্রায় ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা আমাদের পরবর্তী বাক্যে আসি। ইফ ইউ টেক আ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান কিপ ইয়োর বডি ফিট। যদি তুমি সুষম খাবার খাও তুমি তোমার শরীর ঠিক রাখতে পারবে। এখানে ইউ টেক আ ব্যালেন্স ডায়েট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তার পরের অংশ ইউ খান। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমরা খান ব্যবহার করছি, ইউ খান, কারণ এখানে আমাদের এটা প্রয়োজন হয়েছে। আমরা আমাদের স্ট্রাকচারটা যদি আপনার মাথায় রাখেন তাহলে খেয়াল করবেন, আমরা সেখানে বলছিলাম ক্যান, মে, মাস্ট এগুলো আমরা ব্যবহার করতে পারবো চাইলেই, যদি মানে প্রয়োজন পড়ে, তাই আমরা এখানে ব্যবহার করছি। এবার আমরা আমাদের পরবর্তী বাক্য আসে। When you feel tired, you can't take rest. যদি তুমি ক্লান্ত অনুভব করো তুমি বিশ্রাম নিতে পারবে। এখানে আমরা when এর বদলে if ব্যবহার করতে পারি। তাহলে এখানে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে you feel tired, আমরা কিন্তু প্রথম অংশ কখনোই পরিবর্তন করতে পারবো না, তার পরের অংশটা আমরা এখানে পরিবর্তন করছি, you can't take rest, তুমি বিশ্রাম নিতে পারবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা আমাদের পরবর্তী পাঠে চলে আসলাম। ইফ আই রিয়ালাইজ এনিথিং আই উইল নট লেট ইউ গো। যদি আমি কিছু টের পাই তোমাকে যাওয়ার অনুমতি দেব না। এই বাক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এই বাক্যটাও আগের স্ট্রাকচারই ফলো করছে, কারণ এই সবগুলোই ফার্স্ট কন্ডিশন প্রায় সবকিছুই একইভাবে চলে, কিছু কিছু জায়গায় ভিন্নতা পাই। ইফ ইউ সে দ্যাট আগেইন আই উইল হার্ট ইউ। যদি তুমি সেটা আবার বলো আমি তোমাকে মারবো। এখানে তুমি সেটা আবার বলো, ইউ সে দ্যাট আগেইন, এটা প্রেজেন্ট সিম্পল, তার পরের অংশ আই উইল হার্ট ইউ, আমি তোমাকে মারবো, এটা ফিউচার সিম্পল। এবার আপনি পরের বাক্যটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। ইফ ইউ সি নাফিজ, তোমার যদি নাফিজের সাথে দেখা হয়, উইল ইউ টেল হিম টু কল মি, তবে কি তাকে আমাকে ফোন করতে বলবে। এইখানে আপনারা একটা বই রাখি, আপনারা কিন্তু চাইলে এই কন্ডিশনালটা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন, মানে এর শুধু স্ট্রাকচার বা টেন্স ঠিক রাখতে হবে, কিন্তু আপনারা চাইলে অপারেটিভ সেন্টেন্স বা যে কোনো ধরনের সেন্টেন্স এটা নিয়ে যাইতে পারবেন। যেমন এখানে আমরা প্রশ্নবোধক ভাবে এটা উপস্থাপন করছি, উইল ইউ টেল হিম টু কল মি। আর এইভাবে পরিবর্তন করার নিয়ম আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে আপনার কাছে ভালোভাবে বুঝিয়ে দেব, যাতে আপনারা এরকম চাইলেই যে কোনো মুহূর্তে প্রশ্ন তৈরি করতে পারেন বা যে কোনো বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা এবার পরবর্তী অংশে চলে যাই। চলে আসলাম আমরা আমাদের পরবর্তী পাঠে। ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউ উইল বি গুড অ্যাট ইংলিশ। তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে তুমি ইংলিশে দক্ষ হবে, কারণ আমি আমার এই চ্যানেলে ইংলিশ স্পোকেন, ইংলিশ গ্রামার আরও বিভিন্ন ইংলিশের বিষয়ে ভিডিও দিয়ে থাকি। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল শেষ করব।